আজকে নার্সারিম্যান সোসাইটি আয়োজিত এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি হিসেবে আছেন আমার সহকর্মীবৃন্দ, প্রাক্তন সেক্রেটারি আছেন জেলা দত্ত, কাবুজ্জামান, মাসুদ সহ অন্যান্য সহকর্মীবৃন্দ এবং এই সেক্টরে আপনারা যারা দীর্ঘদিন কাজ করছেন নার্সারিম্যান সোসাইটির কর্মকর্তা, আসসালামু আলাইকুম। প্রথমে আমি আপনাদের এই সংস্থাকে ধন্যবাদ জানাবো যে আজকে আপনারা এই আয়োজনের সাথে যাদেরকে সম্মানিত করেছে, বিশেষ করে এই সেক্টরে যাদের অবদান তাদেরকে যে স্বীকৃতি দিয়েছেন সেটার জন্য কৃতজ্ঞতা জানাই। আমরা মনে করি এটা একটা অত্যন্ত ভালো উদ্যোগ। এইরকম উদ্যোগকে যদি আপনারা সবসময় চালু রাখেন তাহলে এই সেক্টরে যারা কাজ করেন তারা জানতে পারে যে তাদের কর্মের একটা যোগ্যতা মর্যাদা তারা দিয়েছেন। আজকে আলোচনায় আমরা কাবুজ্জামান বা মাসুদ বা স্ট্রাকচার যেগুলো বললেন যে আপনার গাছের প্রয়োজনীয়তা বা ফলের আমরা শুনলাম। আমি কিন্তু এটাকে একটু ভিন্নভাবে যদি বলি, আসলে ফল বা গাছের প্রয়োজনীয়তা কিন্তু অনেক বেশি কারণে আজকে পৃথিবীর সৃষ্টি কিন্তু গাছের কারণে বা ফলের কারণে, না হলে কিন্তু পৃথিবীটা হতো না। আমরা যদি ধর্মের দিকে যাই যে আল্লাহ তাআলা যখন আদম এবং হাওয়াকে তৈরি করে ফেরেশতা যখন তারা ছিলেন তখন কিন্তু তারা কোনো রান্না করা ভাত ডাল তরকারি খায়নি বা মাছ মাংস ছিল, শুধু তাদের আহার ছিল ফল খেয়েই কিন্তু তারা ভেসতে থাকতেন এবং ভেসতে থেকে যখন দুনিয়াতে আসেন সেটাও কিন্তু ফলের কারণে। এবং পৃথিবীতে আসার পরে যে কয়েক হাজার বছর মানুষ শুধু এই ফলের উপরে নির্ভর ছিল। আগুনের যখন আমরা এই প্রযুক্তিটা আসার আগ পর্যন্ত, এবং এখনো যদি আমরা এই যুগে চিন্তা করি যে আমরা জন্মের পরে একটা শিশুকে প্রথম যে খাবারটা দেই সেটা কিন্তু ভাত মাছ মাংস দিয়ে আমরা ফলের রস পানি বা প্রথম যদি দেই সেটাও কিন্তু ফল থেকে আসে, ফুল থেকে আসে। এবং আমরা এখনো যদি হাসপাতালে কোনো রোগীকে দেখতে যাই, কোনো আত্মীয়স্বজনকে দেখতে যাই, কেউ কিন্তু ভাতটা মাংস দেয় না, আমরা ফল দিয়ে দিই। সুতরাং আপনাকে বুঝতে হবে যে ফলটা কে বলা হয়, যেটা মাসুদ বললেন, এই কারণে সরাসরি নিউট্রিশনটা আপনি গ্রহণ করতেছেন। ফলটা খেলে একটা আম খাওয়ার সাথে সাথেই আপনি যদি একটা অসুস্থ রোগী হন তাড়াতাড়ি আপনি অ্যালার্জি পাবেন, একটা কাঁটা বাড়ি চলে। যেমন আমরা যে ফলগুলা বলবো আমাদের এই মাসুদ, আমরা ট্রপিক্যাল কান্ট্রি হিসেবে যে ফলগুলো আমরা পাই, দেখেন আমাদের এখানে জলবায়ুটা ডিফারেন্ট, সামারে আমাদের অনেক গরম থাকে। এই জন্যই কিন্তু আমাদের আল্লাহ তাআলা যে ফলগুলো দিয়েছেন সব কিন্তু সামারের ফল। আপনি লিচু বলেন, আম বলেন, আনারস বলেন, কাঁঠাল বলেন, এই ফলগুলো সামারে আসে কেন? আপনি যদি একটা দুটো কাঁঠাল খেলে কিন্তু আপনি সারাদিন ডিহাইড্রেশন হবে। আনারসে আপনার জুস থাকে যে এক গ্লাস জুস যদি আপনি খান আপনি ডিহাইড্রেশন হওয়ার সুযোগ থাকবে না। আম খেলেও একই অবস্থা, ডাব খেলে একই অবস্থা। সুতরাং আমরা এই ফলগুলো কিন্তু আল্লাহ তাআলা দিয়েছেন বাংলাদেশের মানুষকে জন্য এই আবহাওয়াকে উপযোগী করে। আমরা যদি সামারের ফল বেশি, কারণ সামারে আমাদের দেশে অসুস্থ হওয়ার সুযোগ বেশি থাকে, আমাদের ডিহাইড্রেশন হওয়ার সুযোগ থাকে। এবং এক সময় আমাদের শুধু ডিহাইড্রেশনের কারণে এই দেশে প্রচুর মানুষ মারা গেছে, যেটাকে আমরা কলেরা বলে থাকি, যে পানির অভাবেই আমরা মানুষগুলো একসময় মারা যেত। সেটা আজকে আমরা অতি সহজভাবেই শুধু একটু স্যালাইন ট্রিটমেন্ট দিয়ে মানুষগুলোকে আমরা বাঁচিয়ে রাখতে পারি। সেই হিসেবে বিবেচনা করলে আমরা মনে করি ফলের ইম্পর্টেন্স নিয়ে বা গাছের ইম্পর্টেন্স নিয়ে আর এখন বলার কোনো সুযোগ নেই যে ইম্পর্টেন্ট কি, বা ইম্পর্টেন্স হলো যে আপনারা যে কাজটা করছেন সেখানে আমরা কিভাবে ভালো গাছ পেতে পারি, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। আজকে এই জমানায় এসে কিন্তু গাছের কনসেপ্টটা চেঞ্জ হয়ে গেছে। 20 বছর আগে বাংলাদেশের যে কনসেপ্ট ছিল বা 30 বছর আগে, আজকে কিন্তু সেই বাংলাদেশ নাই। 20-30 বছর আগে বাংলাদেশের মানুষ গাছপালা কেউ লাগাতো না, আম কাঁঠাল খেয়ে ফেলে দিয়েছে, নিচে থেকে গাছ হয়েছে, নিজের বাড়ির আঙিনায় গাছ ছিল, নিজেই খেয়েছে। বাজারে যে গাছ ফল বিক্রি করবে এই সুযোগটা কিন্তু তখন ছিল না, কমার্শিয়াল চিন্তাই করেনি, বড়জোর এক্সচেঞ্জ করেছে, কিন্তু নিজের গাছের ফল নিজে খেয়েছে, বাজার থেকে কিনে ফল খাওয়ারও সুযোগ থাকতো না। কিন্তু এখন কিন্তু পুরো চেষ্টা হচ্ছে কমার্শিয়াল। এখন আম বাগান বলেন, মানুষ কমার্শিয়ালি চিন্তা করে, লিচু বাগানই হোক, কলা বাগানই হোক, সব কিন্তু কমার্শিয়াল। এখন কমার্শিয়াল করার কারণটা যেটা হয়েছে, যে লাভটা যেটা হয়েছে, যে কমার্শিয়াল হওয়ার কারণে ফলন বেড়েছে, এবং ফলন বাড়ার কারণে যারা বাগান করে তাদের লাভ প্রফিট হয় এবং ইনকাম জেনারেশনটা স্কোপ হয়েছে। সুতরাং আমরা মনে করি ফলের সাথে প্রথম যে কাজটি সম্পৃক্ত সেটি হলো যে ফল বাগান যারা করবে তাদের আয় বাড়বে, ইনকাম জেনারেশন হবে, একটা সেলফ এমপ্লয়মেন্টের সুযোগ। আর আপনারা যারা নার্সারি ম্যান এই কাজের সাথে জড়িত, আপনাদের মাধ্যমে চারাগুলো বা টেকনোলজিটা দ্রুত কৃষক পর্যায়ে চলে যাচ্ছে। আমাদের কৃষি ডিপার্টমেন্ট আছে, আমাদের এক্সটেনশন ডিপার্টমেন্ট আছে, আমি স্বীকার করি বলি যে আমাদের কৃষি ডিপার্টমেন্ট যে পরিমাণ চারা
বাংলাদেশে ডিস্ট্রিবিউট করেছে তার কয়েকশো গুণ বেশি কিন্তু আপনারা করেছে এবং এখনো করে যাচ্ছে। আমাদের কৃষি ডিপার্টমেন্টের এক্সটেনশন হয়তো 27টা নার্সারি আছে, আর আপনাদের আমাদের প্রায় 12,000-এর মতো আমাদের নার্সারি আছে প্রাইভেট সেক্টর। 27টা নার্সারি কয়টা গাছ দিবে আর 12,000 নার্সারি কত গাছ দিবে? আর আপনার মধ্যে একদম প্রত্যন্ত অঞ্চলে গাছ নার্সারিগুলো আছে, সুতরাং আপনারা কিন্তু আর বেশি গাছ দিতে পারেন। এখন সমস্যা হলো যে আপনারা যে গাছের চারাটা দেন সেটা যদি কোয়ালিটি গাছ না হয় তাহলে কিন্তু সমস্যা। কারণ কি একটা গাছ লাগানোর পরে যদি কৃষক তার কাঙ্ক্ষিত ফল না পায় তাহলে যেন আগ্রহটা হয়ে গেলে পাশাপাশি আপনাদের উপর দোষারোপ করলে ভালো হয়। আপনাদেরকে চিন্তা করতে হবে যে আমাদের কোয়ালিটি চারা দিতে হবে। এই জন্য কিন্তু আমরা আপনাদের সহযোগিতায় 2008 সালে কিছু মন্ত্রণালয় নার্সারি গাইডলাইন্স প্রণীত করেছিলাম। আমরা মনে করি যে এটা আপনারা ভালোভাবে অনুসরণ করবেন, আপনারা প্রফিট করেন। আমরা কিন্তু মন্ত্রণালয় থেকে কখনো বলে দেই নেই যে একটা গাছের দাম 100 টাকা বা 20 টাকা বেশি হতে পারে না, এটা ডিপেন্ড করবে বাজারে ডিমান্ড অনুযায়ী। কিন্তু আমরা মনে করি যে কোয়ালিটির ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না। আমাদের কিন্তু নার্সারি গাইডলাইন্সের প্রথম বক্তব্য হলো যে আমরা কোয়ালিটি এনশিওর করব, এটা কিন্তু আমরা দেখব। সুতরাং আপনাদের নার্সারি পরিচালনায় কোনো সমস্যা হবে না, কেউ আপনাকে বাধা দিবে না যতক্ষণ না আপনার চারা কম কোয়ালিটি। এই জিনিসটা আপনারা দেখবেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা মনে করি আমাদের আন্দোলনটা তখনই সাকসেস হবে যদি আপনার কোয়ালিটি সার্টিফিকেট মিক্স করেন। দ্বিতীয় যে ইস্যুটা আমি বলবো যে আমরা মনে করি যে আমাদের প্রতি উপজেলায় না, আমরা একদম ওয়ার্ড পর্যায়ে আমাদের উপসহকারী আছে, কিন্তু তারপরেও আমরা মনে করি যে আমাদের এই কার্যক্রমে যারা আছেন, বিশেষ করে আমাদের সিডে যারা সিড ডিলার আছেন এবং যারা নার্সারি মালিক আছেন, আপনারা কিন্তু আমাদের সবচেয়ে বড় সম্পর্ক। কারণ আপনি যে প্রযুক্তিটা কৃষককে বুঝাবেন সেই কৃষকের সেটা গ্রহণ করবে। তার কারণ আপনি স্থানীয়ভাবে সেই ব্যবসাটা করেন, আপনি হয়তো ওই গ্রামের একটা লোক, আপনার প্রতি কৃষকের বিশ্বাসটা বেশি হবে যে না বিশ্বাস করে বা XYZ তো আমাকে বিখ্যাত করবে না, বাজে কাজটা দিবে না। এবং আপনি প্রযুক্তিগুলো যদি জানেন তাহলে কিন্তু দ্রুত সে শিখাতে পারবে। সুতরাং আপনার কিন্তু জানা দরকার। এবং আমি মাসুদকে বলবো যে আশ্বাসটা দিলেন যে আপনাদের প্রশিক্ষণ এটা সেন্ট্রালি তো প্রশিক্ষণ হবেই, তার চেয়ে বেশি প্রশিক্ষণ হতে পারে যেহেতু নার্সারি সোসাইটির জেলা পর্যায়ে আমাদের সমিতিগুলো আছে, অ্যাসোসিয়েশন আছে, যখন আমাদের যেহেতু বাজেটও আছে প্রতি জেলায় অন্তত এদের সমর্থন দিলে আরো যারা নার্সারি যারা আপনাদের সদস্য না তাদেরকে নিয়ে একটা ট্রেনিং করা যেতে প্রতিটা ব্যাচে 50 বা 100 জনকে নিয়ে একটা একদিনের একটা ওয়ার্কশপ করে একটা বলে দেওয়া, এটা আমরা একটা দিতে পারি, এটা ভালো হবে। কারণ আপনাদের যে জানতে হবে নতুন প্রযুক্তি। এবং আরেকটা জিনিস হলো যে আপনাদের যে ট্রেডিশনাল ফল তার থেকেও কিন্তু বেরিয়ে আসতে হবে। আজকে কিন্তু বাংলাদেশ আগামী দিনে যে বাংলাদেশ হবে সেটা হবে কি যে নতুন নতুন যে ফলগুলো মাসুদ বললেন যে থাই পেয়ারা একসময় আমরা থাইল্যান্ড থেকে পেয়ারা এনে কিন্তু করেছি, এখন বাংলাদেশে এখন কিন্তু থাইল্যান্ড থেকে পেয়ারা ইম্পোর্ট করতে পারছি। এখন আমরা মনে করি আগামী দিনে আমাদের যে ফল আসবে সবচেয়ে লাভজনক হবে ড্রাগন, আমাদের আবহাওয়ায় সবচেয়ে উপযোগী ফল ড্রাগন। তারপরে আপনারা আমবুদান বা অন্যান্য ফল যেটা বলবো মাসুদ আমরা মনে করি এই ফলগুলো সংরক্ষণ করা সম্ভব। নতুন কাঁঠালেরও সন্ধান দেবে সেটাও আপনার সম্ভব। বাট ড্রাগন একটা অত্যন্ত লাভজনক ফসল হবে আপনাদের জন্য, সেটাও আপনারা করতে পারেন। এবং এই চারাগুলো দ্রুত ছড়িয়ে দেওয়ার জন্য কিন্তু আপনাদের একটা অবদান সেটা কিন্তু আপনি করতে পারেন। একসময় আমাদের চারা কর্ম আমদানিতে অনেক সমস্যা ছিল, সেটা কিন্তু এখন আমি মনে করি আপনাদের নেই। কারণ থাকলে আপনারা আমাদের জানাইবেন যে স্যার গাছপালা আনতে পারতেছেন এই সমস্যা হচ্ছে। আমরা আইন কানুনগুলো অনেক সহজ করেছি এবং আপনাদের জন্য নীতিও করেছি। এবং এখন পর্যন্ত এই বাজারেও কিন্তু আপনাদের চারা কর্ম বীজ আমদানিতে জিরো ট্যারিফ, কোনো ট্যাক্স নেই, বিনা শুল্কে আপনারা আনতে পারছেন। আমরা মনে করি এটা আপনারা সব ব্যবহার করবেন। আমাদের যারা এই গাছের সাথে সম্পৃক্ত ওনারা কিন্তু বিদেশে গেলেই সবাই গাছে যারা সংগ্রহ করতে বীজ নিয়ে আসেন। আমাদের সিদ্দিকী সাহেব আসছে, পাশাপাশি আসেন এমনি কিন্তু একদম প্রবীণ লোক, এই যে একটা কোনো ছেলে আসছে, উনি কিন্তু যত বেঁচে গেছে ওই পকেটে করে বস্তায় করে ব্যাগে করে উনি অন্য কোনো শপিং করতেন না, বীজ এবং চারা করে নিয়ে আসতেন। এবং আসার কারণে কিন্তু আমরা বুঝতে পারছি যে বাংলাদেশে এই গাছগুলো করা সম্ভব। আজকে ধরেন কামরুজ্জামান এই ভিয়েতনাম থেকে গাছগুলো আসছে বলে বুঝতে পারি এই গাছটা সম্ভব, এবং ওনার আগে ট্রাই করে এখন বুঝছেন যে এটা আপনারা করতে পারেন। সুতরাং আমরা মনে করি যে সরকারের সাথে আমরা যদি সম্পর্ক করা এটা যে বলিষ্ঠ এটা আরো কঠিন হওয়া দরকার। আরো কঠিন সেন্স এই যে আপনাদের যে কোনো সমস্যা আমাদের সাথে শেয়ার করবেন সরকারি ডিপার্টমেন্টের সাথে, এবং সরকারি ডিপার্টমেন্টের নতুন নতুন যে প্রযুক্তিগুলো আসছে সেগুলো কিন্তু আপনারা ছড়িয়ে দেবেন। একটা প্রশ্ন আসছে যে আমাদের যে সেন্ট্রালি যে মেলা হয় বৃক্ষ মেলা, এটাতে কিন্তু সম্প্রসারণ জড়িত আছে, কারণ আমাদের যে অ্যাপেক্স কমিটি সেই কমিটিতে কিন্তু কৃষি মন্ত্রণালয় এবং সম্প্রসারণ আছে। এটা সমস্যা নেই, এটা মাঠ পর্যায়ে হলে এটাকে আরো বেশি ট্যাগ করা যেতে পারে, সেটা অবশ্যই করা সম্ভব। তবে এর চেয়ে বাইরে আমি যে জিনিসটা বলবো যে আমরা শুধু 1 মাসের জন্য এটা মেলা করি,
তার মানে কি আমরা কি শুধু এক মাসে গাছ পাবো, এক মাসে গাছ লাগাবো? এটা ঠিক না, এটাকে আরো লং টার্ম একটা মেয়াদ দেওয়া যেতে পারে। আমার প্রস্তাব থাকবে যে নার্সারি সোসাইটির কাছে যে আপনারা বন বিভাগের সাথে বসে একটা লিখিতভাবে প্রস্তাব দেন, স্থায়ীভাবে একটা বৃক্ষ মেলার যা স্থান করে দেওয়ার জন্য। ঢাকা সেন্ট্রাল বলতে এমন কোনো কথা নেই, জমির উপর একটা স্থায়ী একটা স্ট্রাকচার থাকবে, এখানে বৃক্ষ মেলা হবে, কাউকে কোনো পার্মানেন্ট স্টোর থাকবে না, যখন এর খালি থাকবে স্টোর দিতে চলবে। এবং এটা বিশেষ করে অন্তত সারা বছর, কারণ এক এক সময় এক এক গাছের দরকার। এখন যে গাছ হবে শীতকালে হলো ফুলের গাছ হবে, সুতরাং শীতকালে মানুষ ফুল গাছ কিনবে। সুতরাং স্থায়ীভাবে যদি একটা মেলার অন্তত 1-2 একর জমির উপর থাকে, সরকার ইচ্ছা করলেই পারবেন। এবং আমরা মনে করি এখন যে অবস্থা, মাননীয় প্রধানমন্ত্রী, কৃষি মন্ত্রী বা পরিবেশ মন্ত্রী, পরিবেশ সচিব সবাই কিন্তু গাছ পালন করতে আসবে। সুতরাং এই সুযোগটা আপনারা কাজে লাগান। আমরা খুব দ্রুত ওনাদের সাথে বসে একটা স্থায়ী মেলার জায়গা নেন। আপনার এক্সপোর্ট ফেয়ারের জন্য যদি স্থায়ী মেলা হতে পারে, এক মাস মেলার জন্য যদি স্থায়ী স্থান নির্ধারণ হতে পারে, তো গাছের জন্য কেন হবে না? আর গাছ তো সারা বছরের জিনিস। সুতরাং আপনার এভাবে একটা প্রস্তাব দেন যে আমরা একটা স্থায়ীভাবে বছরব্যাপী একটা মেলার স্থান চাই, যেখানে পার্মানেন্ট স্ট্রাকচার থাকবে। আমাদের কর্মকর্তা যেটা বললেন যে স্ট্রাকচারটা যদি পার্মানেন্ট থাকে, যে যখন স্টোর থাকে একটা নির্দিষ্ট ভাড়া দিয়ে আপনারা স্টোর চালাবেন, আবার কাজ শেষ করে দেবেন আরেক দু আসবে। যখন আপনার ট্রপিক্যাল ফ্রুট গুলো থাকবে, যখন কাঠের গাছ কাঠের গাছগুলো থাকবে, যখন ফুলের জন্য আসবে তখন ফুলের লোকগুলো মেলায় থাকবে। এই জন্য এটা স্থায়ীভাবে হতে পারে, এটা আমার মনে হয় খুব ভালো হতে পারে। এটা হলে পরে আমাদের স্থায়ীভাবে আমরা সারা বছরই কাজ করি, মানে এক মাস উদ্যান করলাম, গাছ লাগালাম। আমরা সবসময় একটা কথা থাকে যে প্রতি বছরই আমরা দেখি যে ফিল্ডে যে সরকারি প্রতিষ্ঠানে একটা করে গাছ লাগানো হয়। জিজ্ঞাসা করা হলো যে আগের গাছগুলো কই, বলতে না প্রতি বছর এখানে গাছ লাগানো, মানে গাছটা লাগানো পুরো যত্ন হয়। এটা কিন্তু একটা কাজের আমাদের বেরিয়ে আসতে হবে, যাতে শুধু গাছ লাগানোর খুব সহজ। আমি যদি এসে আপনাদের এনামূলক সাথে আলোচনা করছিলাম যে গাছের ফল হবে কেমন, ম্যানেজমেন্টটা কিন্তু আরো বেশি কঠিন। আপনারা যদি প্রপার ম্যানেজমেন্ট করেন তাহলে ফসল আরো বেশি পাবে, ফল আরো বেশি পাবে। সুতরাং ম্যানেজমেন্টে আমাদের আরো জোর দিতে হবে। আরেকটি ফলের কথা বলবো, কারণ যেমন অ্যাভোকাডো। আমি একটি ছোট উদাহরণ দেবো। আমি 87 সালে আমেরিকাতে পড়াশোনা করতে যাই। তো ওখানে গিয়ে দেখলাম যে আমার যারা বিদেশে, আমি এক বছর বাঙালি ছিলাম, ধরেন যারা অনেক আসলে বিভিন্ন দেশ থেকে, ওরা খুব অ্যাভোকাডো বলে। আমি কোনো যেটা প্রথম নাম শুনলাম। আমি ডিপার্টমেন্টাল স্টোরে গিয়ে 1 কেজি অ্যাভোকাডো কিনলাম, ভাবলাম যে খুব ভালো ফল, নিশ্চয়ই সবাই খায়। এসে তো এটা কোনোভাবে আর খাওয়ার খুব পর্যাপ্ত ছিল না, সবজি না কাঁচা খাওয়া। আমি ফেলে দিলাম, এখন ট্রাই করার পর ফেলে দিলাম। তাই ভাবলাম যে কোনো কাজে লাগবে, এসে চলে আসে। কিন্তু এখন এসে বুঝলাম যে ফলটাকে আমার ছেলেমেয়েরা, আমার ওয়াইফ খুব খায়। কালকেও 1000 টাকা দিয়ে 1 কেজি অ্যাভোকাডো কিনে আসছে। বিনা বাজার থেকে 1 কেজি অ্যাভোকাডো কিনছে 1000 টাকা দিয়ে। ওরা প্রায় সময় এটা কিনে আমাকে যখনই বলে যে বাজারে যাও বিদেশে গেলে ওরা সালাদ করে খায় বা চিংড়ি মাছ দিয়ে মেয়নিজ দিয়ে একটা রান্না করে, তার খুব সুস্বাদু। হয়তো আমরা আগের জেনারেশন, আমাদের কাছে যেরকম লাগে এই জেনারেশনের কাছে কিন্তু কম। সুতরাং আমাকে মাথায় রাখতে হবে আগামী যে জেনারেশন আসতেছে তাদের চয়েস অফ ফুডটা কিন্তু ডিফারেন্ট হবে। তারা কিন্তু অ্যাভোকাডো খাবে, তাদের জন্য আপনার এই ড্রাগন ফ্রুট হবে, হাই পেয়ারা হবে, নতুন নতুন ফলগুলোকে আমাদের আনতে হবে। এই জিনিসটা দেখতে হবে যে আমাদের এখানে উপযোগী কিনা সেটা দেখতে হবে। এবং আমি মনে করি যে আমাদের এখানে বাংলাদেশে এই ফল সম্প্রসারণের সবচেয়ে দুর্বলতা কিন্তু ফলের উপর আমাদের কোনো গবেষণাই নেই। আমি কৃষি মন্ত্রণালয়ে চাকরি করা সত্ত্বেও বলছি যে আমাদের গবেষণা অতি দুর্বল। আমাদের কৃষি গবেষণা ইনস্টিটিউট যেটা আছে গাজীপুরে, আমাদের ফল নেই থাকলেও আমাদের কিন্তু ওই ফল নতুন করে কোনো গবেষণা নাই। আমরা ওই কালেক্ট করে ফলগুলো এনে দিতে না রিলিজ করে গেছি, কিন্তু আসলে আমরা ওই ধরনের কোনো গবেষণা করি। যেটা আমার এক্সটেনশন বলবো যে মাসুদ যদি বলতে পারে যে আমি কি বলে সৌদি থেকে খেজুর গাছ এনে আগে ট্রাই করার পর বলছি যে আপনারা করবেন, এই কথাটা কৃষি গবেষণা কখনো বলে নাই যে আমরা 10 বছর গবেষণা করেছি আর খেজুর হবে কি হবে না, বা থাই কোন ফল আমাদের হবে কি, ড্রাগন হবে কি হবে না। আমার কৃষি গবেষণা কিন্তু ড্রাগন আনে নেই। ড্রাগন আছে কারা, ওই আমাদের ডক্টর রোহিত সাহেব আছে, ওই আমাদের কামরুজ্জামান আছে, ড্রাগন নিয়ে আসছে, সম্ভব হচ্ছে, এখন সমস্যা হচ্ছে। সুতরাং আমরা মনে করি এটা একটা আমাদের দুর্বলতা যে আমাদের ফলের গবেষণা আরো বাড়াতে হবে। কারণ কি আজকে আমাদের সিরিয়াল ক্রপস ভাত ডালের পরে কিন্তু ফলের অবস্থা, এবং আমরা বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, আমাদের পভার্টি 34 থেকে 24% নেমে আসছে, কিন্তু আমাদের নিউট্রিশন ডেফিসিয়েন্সি কমে যায়। তার একমাত্র কারণ আমাদের ফুড হ্যাবিট, এবং এই ফুড হ্যাবিটে পরিবর্তন আনতে পারে নিউট্রিশন একমাত্র ফল এবং শাকসবজি। আজকে দেখেন আমাদের এই ছোট দেশ, আমরা মাত্র 8 মিলিয়ন হেক্টর জমি চাষের জমি আছে,
তাও নষ্ট হয়ে যাচ্ছে রাস্তাঘাট বাড়িগুলো করার জন্য। সেখানে আমরা ফল উৎপাদন, বিশেষ করে আমি আমাদের আজকে ওয়ার্ল্ড একটা ফোর্থ লার্জেস্ট আম প্রডিউসার আমরা। এটা কিন্তু সম্ভব হয়েছে আপনাদের কারণে। এই যে ফলে আমের চারা বিতরণ করার কারণে আমরা সস্তায় বিক্রি করেছি। 20 টাকা 25 টাকা একটা চারা পাওয়া যায়। এত সস্তাতে একটা বিস্কিটও পাওয়া যায় না আজকে কিনতে গেলে। একটা বিস্কিটের দাম এখন 10-15 টাকা হয়ে গেছে, 10 টাকা এখন একটা চারা পাওয়া যায়। এর চেয়ে সস্তা কি হবে? আজকে আমরা সবজিতে পৃথিবীতে থার্ড লার্জেস্ট প্রডিউসার। এটাও কিন্তু সম্ভব হয়েছে আমাদের মধ্যে। আপনারা আমাদের বীজ ব্যবসার সাথে জড়িত কৃষিকাজ ব্যবসার মাধ্যমেও এই কাজ করা সম্ভব হয়েছে। আজকে আমাদের এই যে সাকসেসগুলো হয়েছে, কেন হয়েছে? আমরা এত ছোট দেশ, এত মানুষ, 16 কোটি মানুষের জন্য আমরা আদায় উৎপাদন করতে পারি, আমরা এত সবজি করতে পারি, আমরা এত কাঁঠাল করতে পারি, কিছু করতে পারি, কলা করতে পারি, সবই কিন্তু সম্ভব। শুধু একটি দরকার হলো যে আমাদের ম্যানেজমেন্টে ভালো করা, এবং আমরা যে স্যাম্পলিংসগুলো বিক্রি করি সেগুলো কোয়ালিটি হয়। এটা আমাদের বললেন যে আজকে যদি টেকনোলজি, এই কৃষি বিজ্ঞানীরা আমাদের না দিত, তাহলে কিন্তু ফল চাষ এত সম্ভবই হতো না। এবং এটার জন্যই বিজ্ঞানের অবদান। এই বৈজ্ঞানিক ভিত্তিটাকে কাজে লাগিয়ে কিন্তু আগামী দিনে আমাদের আন্দোলনটা করতে হবে। এবং আমরা মনে করি শুধু ফলটা যে আমরা স্থানীয়ভাবে উৎপাদন করবেন তা না, আমাদের কিন্তু ফলের একটা রপ্তানি বাজারও হবে খুব ভালো। আপনি এক সময় যদি চিন্তা করেন যে আমরা মনে করতাম যে চীনে বেশি ড্রাগন ফ্রুট হয়, এটা কিন্তু ভুল ধারণা। এখন ভিয়েতনামের ড্রাগনের প্রায় 60% এক্সপোর্ট হয়, চীনারা ইম্পোর্ট করে নিয়ে যায়। দ্যাট ইজ ভিয়েতনাম এক্সপোর্ট করে তো চায় না তাদের উৎপাদিত ড্রাগন ফ্রুটের। এই এত বড় একটা বাজার, এবং আমরা যদি করতে পারি, আমাদের তো স্থানীয়ভাবে ডিমান্ড আছে, আমরা কিন্তু এক্সপোর্ট করতে পারবো। এবং আমাদের যে ভ্যারাইটিগুলো, বিশেষ করে কামন জামুনের যে ভ্যারাইটিটা করেন লালটা, it's one of the best variety in the world. আমরা ভিয়েতনাম, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার সব দেশে ড্রাগন খেয়ে দেখেছি, আমাদের ভ্যারাইটির মধ্যে একটা সুনিষ্ট না। এইটাও কিন্তু একটা সুযোগ। আমরা মনে করি এই কাজগুলো করা সম্ভব। এবং আপনারা যারা এই প্রফেশনে আছেন, আপনারা একটা অত্যন্ত ভালো কাজের সাথে আছেন। আমরা মনে করি যে সোয়াবেরও কাজও করছেন, গাছ বিক্রি করছেন। কিন্তু গাছের নিয়ামক, যতদিন নতুন গাছটা বেঁচে থাকবে ততদিন কম বেশি আপনাদের আপনি কিছু নেকিও পাবেন। সুতরাং এই মনোবলটা যদি আপনাদের থাকে যে আমি নেকি কাজ করছি, এবং অবশ্যই সেখানে প্রফিট থাকতে হবে। প্রফিট ছাড়া কোনো ব্যবসা হয় না, কিন্তু সেই প্রফিট আপনারা করবেন, কোয়ালিটি জিনিসটা বিক্রি করবেন। এবং আপনাদের যে অ্যাসোসিয়েশনটা, এটাকে আরেকটু শক্তিশালী করেন। এত মানে আমার যেখানে 12,000 নার্সারি আছে, সেখানে আপনাদের আরো বেশি আরো শক্তিশালী হবে। আপনারা যত শক্তিশালী হবেন, সরকারের কাছ থেকে সুযোগ সুবিধা আরো বেশি দিতে পারবেন। সেজন্য আপনাদের রাস্তার সুযোগ দরকার। এই কাজে আমাদেরকে যখনই ডাকেন আমরা সহযোগিতা করবো। আপনাদের কাছে ছিলাম, আগামীতে থাকবো। এবং আমরা মনে করি যে আপনি যে কথাটা বললাম যে আগামী দিনে আপনাদের এই আন্দোলনটাকে, বৃক্ষরোপণ আন্দোলনটাকে বছরব্যাপী রাখার জন্য খুব দ্রুত আপনারা কর্মীদের সাথে বসে, এক্সটেনশনের সাথে বসে একটা স্থায়ীভাবে আপনারা ক্যাম্পাস করেন, এখানে সারা বছর আপনারা এই কাজগুলো। আর সবশেষে যে আমি আবারও বলবো যে আমি আসলে চাকরি দিনে অনেকদিন হয়েছে, বা দীর্ঘদিন আপনাদের সাথে কাজ করেছি, তারপরেও আপনারা আমাকে স্মরণ করেছেন, দেখেছেন। এই জন্য আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত বোধ করছি, এবং আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। মনে করি যে আপনারা আমাকে যে সম্মান আজকে দিলেন ডেকে, এই সম্মানটা আসলে আমি অত পাওয়ার যোগ্য ছিলাম না, বা আপনারা করেছেন, এটা আপনাদের কাটছে। এই জন্য আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করি যে আপনাদের মাধ্যমে আগামী দিনে আমাদের ফলের উৎপাদন, ফুলের উৎপাদন আরো বাড়বে। আপনাদের সবাই